एक है हो एक है हम सब भारतीय हैं हम सब भारतीय हैं हम सब भारतीय हैं हम सब भारतीय हैं কবিতার নাম মুক্তিযোদ্ধা। নেতাজি সুভাষ হলেন গ্রেট ফাইটার। বলো বলো হয়ে যাবে। গ্রেট ফাইটার। কিশোর কবি সুকান্ত ছিলেন রাইটার। মুক্তিযোদ্ধা। নেতাজি সুভাষ হলেন গ্রেট ফাইটার। কিশোর কবি সুকান্ত ছিলেন রাইটার। প্রফুল্ল চিরসঙ্গী। ভগৎ সিং, সূর্য সেন প্রাণ দিলেন ফাঁসিতে। মাতঙ্গিনী লুটিয়ে পড়েন ইংরেজের গুলিতে। মুক্তিযুদ্ধে লড়েছিলেন শ্রদ্ধায় মাথা নত। তাদের প্রতি চিরদিনই থাকবো অনুগত। শিক্ষক মহাশয় ও অন্যান্য শিক্ষক মহাশয় এবং আমার দাদা দিদি ভাই বোন এবং আমার সহপাঠীদের জানাই আমার পৌঁছুতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 23শে জানুয়ারি ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। আজ আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি নেতাজি জয়ন্তী পালনের জন্য। আজ শুধু নেতাজি জন্মগ্রহণ করেনি, আজ জন্মগ্রহণ করেছিল ভারতের নতুন আত্মগৌরবে। জন্মগ্রহণ করেছিল BA পাশ করে পরে বিলেতে গিয়ে সিভিল সার্ভিসে চতুর্থ পরীক্ষা করলেও ব্রিটিশের অধীনে কোনো চাকরি না করে তিনি অব্যাহত আসেন। দেশ ও বিদেশে সক্রিয় আন্দোলনে যোগদান করেন। পুলিশ তাকে বাড়ির পথে নজরবন্দি করে রাখলে তিনি ছদ্মবেশ ধরে পালিয়ে যান। প্রথমে জার্মানিতে এবং পরে জাপানে পৌঁছান এই বঙ্গবীর। সেখানে জাপানে রাসবিহারী বসুর সঙ্গে যোগ দিয়ে আজাদ হিন্দ ফৌজের প্রধান সেনাধ্যক্ষ হিসাবে দায়িত্ব নেন। নেতাজি বলেছিলেন,
ভারত যাচ্ছে, রক্ত ডাকছে রক্তকে, জেগে ওঠো, আমাদের সময় নষ্ট করার মতো আমাদের কাছে সময় নেই। জয় হিন্দ, দিল্লি চলো, এইসব স্লোগানগুলি তার কাছ থেকেই পাওয়া। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2021 সালে 23শে জানুয়ারি অর্থাৎ নেতাজির জন্মদিনকে এ পরাক্রম দিবস হিসাবে ঘোষণা করেছেন। আমরা জীবন দিয়ে তার স্লোগানগুলি রক্ষা করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। জয় হিন্দ। প্রধান শিক্ষক এবং সকল শিক্ষক শিক্ষিকা এবং আমার বড় দাদা দিদি এবং স্নেহে ভাই বোনদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি সুপ্রিয়া খাতুন একটি কবিতা বলে শোনাচ্ছি। কবিতার নাম স্বাধীনতা তুমি। স্বাধীনতা তুমি বিজয়ের মালা, রক্তে ফোটা কুড়ি, ত্যাগের বিনিময়ে ছিনিয়ে আনা মুড়ি। স্বাধীনতা তুমি শিশির ভেজা নরম পূর্বাভাস, লাখো শহীদের রক্তে করা বেদনার ইতিহাস। ধন্যবাদ। আমি পারভানা খাতুন একটি কবিতা বলে শোনাচ্ছি। আপনি কবিতার তার নাম মুক্তি সেনা। ধন্য সবাই ধন্য, অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য। ভবন যারা জীবন বাজি, হলেন যারা শহীদ গাজী। লোভের টানে হয়নি যারা তিন দেশীদের জন্য। দেশের করে ঝাঁপিয়ে পড়ে শক্ত হাতে ঘায়েল করে সব আমাদের সৈন্য। ধন্য ওরাই ধন্য, এক হয়ে সব শ্রমিক কিষাণ। ওরাই জাগের বিজয় নিশান, ইতিহাসের সোনার পাতায় ওরাই আগে গণ্য। ধন্যবাদ। একবার অভিভাবক, স্নেহের ছাত্রছাত্রীরা, এখন নেতাজি এমন একটা ব্যক্তিত্ব যে আমরা লিচু ক্লাস থেকে মানে প্রাথমিক স্তর থেকে ওনার সম্পর্কে কিছু না কিছু কথা জানার আমাদের সুযোগ হয়ে থাকে, সেটা ইতিহাস পড়ার মাধ্যমে হোক বা অন্য কোনো ভাবে হোক, কিছু কথা কিন্তু তার সম্পর্কে আমরা সকলেই জানি। তার জন্ম বৃত্তান্ত, পারিবারিক পরিচয়, শিক্ষা জীবন, স্বাধীনতা সংগ্রামে তার যে অনন্য অবদান, এগুলো কম বেশি আমরা জানি। যারা একটু উঁচু ক্লাসে পড়ো তারা একটু বেশি বেশি জানো, নিচু ক্লাসে তারা একটু কম জানো। তো ওইগুলো আমি আর বিশেষ কিছু বলবো না। আমি ওনার জীবনের বিভিন্ন স্তরে, অর্থাৎ যখন তিনি স্কুল ছাত্র ছিলেন বা যখন কলেজে পড়তেন, কলেজ ছাত্র ছিলেন, বা পরবর্তী ক্ষেত্রে যখন তিনি স্বাধীনতা সংগ্রামের কাজে প্রত্যক্ষভাবে যখন ঝাঁপিয়ে পড়েন, সেই সময় ধরে কয়েকটা ছোট ছোট ঘটনার কথা বলবো, যেগুলো তার যে আদর্শ, সেই আদর্শগুলো তার এই সমস্ত কার্যকলাপের মধ্যে দিয়ে ফুটে উঠেছে। দেশপ্রেম, দেশীয় সংস্কৃতি, রীতিনীতির প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, নিষ্ঠা, এইগুলোই বেশি বেশি করে ফুটে উঠেছে তার এই সমস্ত ঘটনাগুলির মধ্যে দিয়ে। প্রথম বিষয়টা হচ্ছে তিনি ক্লাস 5-এ পড়েন। তো পড়তেন ব্যাপটিস্ট মিশন পরিচালিত প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে। এখানেই তার প্রথম পড়াশোনা শুরু হয়। তো প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলটা ছিল সম্পূর্ণ ইংরেজি মাধ্যমের স্কুল, এবং ওখানে কোনো ভারতীয় ভাষা পড়ানো হতো না। জানকীনাথ বসু, তার বাবা, যে একজন বিখ্যাত স্বনামধন্য আইনজীবী ছিলেন, সরকারি আইনজীবী ছিলেন তৎকালীন ব্রিটিশ সরকারের অধীনে। তো ব্রিটিশদের সঙ্গে তার বাবার কিন্তু একটা হৃদ্যতা ছিল। তো সেই মর্মে তিনি, যেহেতু পাশ্চাত্য শিক্ষার প্রয়োজন আছে, ইংরেজি শিক্ষার প্রয়োজন আছে, ইংরেজদের সঙ্গে চলতে গেলে ইংরেজি ছাড়া চলা যাবে না, এই বিষয়টাকে মাথায় রেখে
ইংরেজি মাধ্যম স্কুলেই সুভাষকে তিনি ভর্তি করেছিলেন, জনকীনাথ বসু। কিন্তু তার মানে এই নয় যে তার দেশীয় ভাষার প্রতি কোনো ছিল না। বাড়িতে কিন্তু পুরোপুরি বাংলা ভাষার চর্চা ছিল। সেখানে কালী পুজো হতো, তার মা নিয়ম করে রামায়ণ মহাভারত পাঠ করে শোনাতেন ছেলেকে। তো বাড়ির কালচারটা ছিল সম্পূর্ণ আলাদা। তো প্রোটেস্ট্যান্ট স্কুলে যখন তিনি পড়ছেন, ক্লাস 6-এ পড়ছেন, সেই সময় একটা আইন কার্যকর হয়, যেটা আমরা এখন মাধ্যমিক বলছি, সেটা ছিল ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন। কলকাতা বিশ্ববিদ্যালয় যেটা, তারাই এই পরীক্ষাটা পরিচালনা করত, মাধ্যমিকের সমতুল প্রায় ধরে নিতে পারো। তো সেখানে একটা নিয়ম চালু হলো যে বাংলা পড়তেই হবে, বাংলা ভাষাটা পড়তেই হবে ওই ম্যাট্রিকুলেশন পরীক্ষায় বসতে গেলে। তো যেহেতু প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে বাংলা পড়ানো হতো না, সেহেতু ম্যাট্রিকুলেশনের সমস্যা হবে বলে ওই স্কুল তাকে ছাড়তে হলো এবং তিনি রেভেনশো কলেজিয়েট স্কুলে ভর্তি হলেন। এই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন বেণীমাধব দাস। তো রেভেনশো কলেজিয়েট স্কুলে ইংরেজিও পড়ানো হতো, পাশাপাশি বাংলা সংস্কৃত পড়ানো হতো অন্যান্য বিষয়ের সাথে সাথে। তো প্রথম দিন তিনি স্কুলে গেলেন, তার আগের স্কুলের যে ইউনিফর্ম ছিল, স্কুলের পোশাক ছিল, সেই পোশাক পরে। কি পোশাক সেটা? ইংরেজি মাধ্যম স্কুল, বেশিরভাগই সেখানে ভারতীয় বংশগত ছেলেমেয়েরা পড়তো। তাদের পোশাক ছিল কোট প্যান্ট, সাহেবি কোট প্যান্ট ছিল স্কুলের ইউনিফর্ম। ছাত্ররা কোট প্যান্ট পরে স্কুলে যেত। তো তিনি প্রথম দিন যখন রেভেনশো কলেজিয়েট স্কুলে গেলেন, তো তার সেই পুরনো স্কুলের ইউনিফর্ম সেটাই পরে গেছেন। কিন্তু ওই স্কুলে গিয়ে দেখলেন যে ওখানের ছাত্ররা সবাই কিন্তু ধুতি পাঞ্জাবি পরে আছে, ধুতি পাঞ্জাবি পরে আছে। তো পরের দিন উনি বাড়িতে এসে কিন্তু আর স্কুল যাওয়ার সময় কিন্তু আর ওই সাহেবি প্যান্ট শার্ট তিনি আর কোট প্যান্ট পরলেন না। তিনিও ধুতি পাঞ্জাবি পরে স্কুলের জন্য বেরোনোর জন্য তৈরি হলেন। বাবা দেখলেন যে ছেলে হঠাৎ করে ধুতি পাঞ্জাবি পরে স্কুলে যাচ্ছে। জিজ্ঞাসা করলেন, সুভাষ, কি আবার তোমার ইউনিফর্ম কি হলো? তোমার যে কোট প্যান্ট আছে? বললো, বাবা, আমি তো কালকে স্কুলে গেছিলাম ওই পোশাকটা পরেই। ওখানে গিয়ে দেখলাম যে আমার যারা সহপাঠী বা স্কুলের যারা অন্য ছাত্র রয়েছে, তারা তো সবাই ধুতি পাঞ্জাবি পরে আছে, তাহলে আমি তো তাদের মতোই একজন, আর এটাই তো আমার আসল পোশাক, জাতীয় দেশীয় পোশাক। তাহলে আমার তো ওখানে নিজেকে বেমানান মনে হচ্ছে, আমি তাদের সঙ্গে তাহলে কি করে মিশবো? ওদের সঙ্গে আমাকে একসঙ্গে চলতে গেলে ওদের মতো করেই আমাকে থাকতে হবে সব দিক থেকে। সেই জন্য আমি এই পাঞ্জাবি আর ধুতি পাঞ্জাবি পরে স্কুলে যাচ্ছি। তো বাবা ছিলেন খুব গম্ভীর প্রকৃতির মানুষ, বিশেষ এছাড়া খুব বেশি কথাবার্তা পরিবারের লোকেদের সঙ্গেও করতেন না, নিজে কাজ নিয়ে ব্যস্ত থাকতেন এবং একজন ভালো পাঠক ছিলেন। বিশেষ করে ইংরেজি সাহিত্যের প্রতি তার খুব লাগাও ছিল। মিল্টন, কার্লাইল এর মতো লেখকদের বই তিনি পড়তেন, ইংরেজ লেখকদের। যাই হোক, তো সুভাষ স্কুলে গেলেন পরের দিন। তো স্কুলের যে প্রধান শিক্ষক বেণীমাধব দাস, তিনিও দেখলেন যে সুভাষ ধুতি পাঞ্জাবি পরে স্কুলে এসছে, আগের দিন কোট প্যান্ট পরে এসেছিল। তারও কৌতূহল হলো যে কি ব্যাপার, আমার আজকে ধুতি পাঞ্জাবি পরে কেন এসেছে। ওকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার সুভাষ, তুমি এই পোশাকে কেন? বলো, স্যার,
আমার তো সব পাখিরা রয়েছে, সহপাঠী বা তারা তো সবাই ধুতি পাঞ্জাবি পরে রয়েছে, আর এটাই তো আমাদের নিজের পোশাক, আমাদের স্বদেশী। তো সেই জন্যে আমার মনে হলো যে এটা পড়াটাই ভালো হবে। বলে, এই বুদ্ধি তোমাকে কি কেউ দিল, বাড়িতে কেউ বলেছে? বলে, না স্যার, বাড়িতে কেউ বলেনি, আমার নিজেরই অনুভব এটা। আমি অনুভব করেছি যে আমার এই পোশাকে এখানে আসা উচিত। তো যাই হোক, খুব খুশি হলেন প্রধান শিক্ষক মহাশয় এবং তাকে আশীর্বাদ করলেন যে তোমার ভাবনার সাথে আমি সত্যি সম্মান জানাই যে তুমি নিজেকে, ওটা একটা অন্য একটা মানে যথেষ্ট পরিবারে বিলং করতো, সুতরাং একটা আলাদা ভাব ছিল, থাকার কথা, যেটা আমাদের মধ্যে হয়ে থাকে। আমরা যেখানে অন্যদের থেকে নিজেদেরকে যদি সুযোগ থাকে একটু আলাদাভাবে ভাবতে চাই, সব দিক থেকে, পোশাক আশাক, কথাবার্তা, আচার আচরণ, সব দিক থেকে। এটা সাধারণ প্রবৃত্তি, ব্যতিক্রম হয়তো থাকতে পারে, আছে, কিন্তু সাধারণ প্রবৃত্তি। কেউ তো কম বয়সী একটা স্কুল পড়ুয়া 10-12 বছরের ছেলে, তার তো মনে হতেই পারতো যে আমি ও সুযোগ রয়েছে আমার কাছে, তাহলে ওই কোট প্যান্ট পরে আমি স্কুলে যাব, অন্য ছেলেদের থেকে আমি আলাদা, আমার প্রতি আলাদা একটা থাকবে। এটা কিন্তু ছিল না। সুতরাং এই শুধু এই একটা ঘটনা বললাম, ছোট থেকেই এই বিষয়গুলো তার মধ্যে প্রতিফলিত ছিল যে দেশ, জাতি, হ্যাঁ, এগুলোর ঊর্ধ্বে কোনো কিছু নয়, বাকি সব তুচ্ছ ছিল তার কাছে। আরেকটা ঘটনা হচ্ছে, তিনি কলেজে পড়ছেন, প্রেসিডেন্সি কলেজে পড়ছেন, প্রেসিডেন্সি কলেজে পড়ছেন এবং অনেক ইংরেজ ছিলেন যারা অধ্যাপনার কাজ করতেন, পড়াতেন। তো ইতিহাসের একজন অধ্যাপক ছিলেন ওটেন সাহেব, ইতিহাস পড়াতেন। তো উনি বরাবরই সংস্কৃত বা ভারতীয় যে রীতিনীতি সেগুলোকে সবসময় ব্যঙ্গ করতেন ক্লাসরুমের মধ্যে, বা যখনই সুযোগ পেতেন তিনি খাটো করতেন। একবার পরীক্ষা চলছে, পরীক্ষার সময়ে যারা নন মুসলিম ছাত্র তারা ওই গায়ত্রী মন্ত্র কাগজে লিখে নিয়ে এসে ওটা মুড়ে আর কি বেঞ্চে সামনে রাখা আছে প্রত্যেকে, হ্যাঁ, যে পরীক্ষা দিচ্ছে। গায়ত্রী মন্ত্র হিন্দুদের কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা মানে বিষয়, বিশেষ করে সংকট বা কঠিন পরিস্থিতিতে এ যোগায় আর কি, শক্তি যোগায়, এরকম একটা বিশ্বাস। তো উনি পরীক্ষার হলে গার্ড দিচ্ছিলেন, তো দেখছেন যে ওই একটা করে চিরকুট রাখা আছে সব ছেলেদের বেঞ্চের সামনে। তো উনি বলছেন, কি ব্যাপার, তোমরা কি চিটিং করছো নাকি, ওগুলো লিখে নিয়ে এসছো কিছু? তো একজন দাঁড়িয়ে বলল, না স্যার, ওটা আমাদের মন্ত্র আছে লেখা, আমরা এটাকে পবিত্র মনে করি, পরীক্ষার সময়ে বা কঠিন সময়ে আমরা এটা আমাদের কাছে রাখি, আমরা একটু মানসিক ভাবে একটু নিজেদেরকে একটু শক্তি পাই আর কি এখান থেকে, এটা আমাদের বিশ্বাস। তো উনি খুব হাসলেন এবং গিয়ে 2-4 জনের ওই এটা তুলে নিয়ে ছিঁড়ে ফেলে দিলেন। বলছে, আমরা তোমাদেরকে তো এই সমস্ত কুসংস্কার থেকে বাইরে বার করার জন্য চেষ্টা করছি, আর তোমরা তো দেখছি বেশি বেশি করে তোমরা শিক্ষিত হচ্ছ, কলেজে পড়ছো, অথচ তোমরা বেশি বেশি করে কুসংস্কারের দিকে এগিয়ে যাচ্ছ, এটা তো একেবারেই কাম্য নয়। তো এরকম যারা আছো তারা আর পরীক্ষা না দিয়ে তোমরা বেরিয়ে চলে যাও হল থেকে। হ্যাঁ, এখানে যারা ওই কুসংস্কার আচ্ছন্ন যারা, তাদের এখানে পড়াশোনা করে লাভ নাই, ও শিক্ষিত হওয়া না হওয়ার সমান, এরকম ভাবে অনেক ব্যঙ্গ বিদ্রুপ করলেন, আপত্তিকর মন্তব্য করলেন। একজন ওই ছাত্রদের মধ্যে একজন উঠে দাঁড়িয়ে বললেন, স্যার, আপনি ঠিকই বলছেন,
বেরিয়ে তো যাবই, তো যাক না যাক আমি তো বেরিয়ে যাবই। তো বেরিয়ে যাওয়ার আগে আপনার এই যে চিন্তা ভাবনা আমি অনেক দিন ধরেই লক্ষ্য করছি, তো মনে হলো এটার জন্য আপনাকে একটা পুরস্কার দেওয়া উচিত, একটা সম্মান জানানো উচিত। তো আমি বেরিয়ে যাওয়ার আগে আপনাকে সম্মান জানিয়ে তারপরে আমি পরীক্ষার হল থেকে যাব। তো বলছে সেটা কিরকম, কিভাবে তুমি আমাকে সম্মান জানাবে? তোরা এখনই দেখতে পাবেন বলে উঠে গেলেন উনি। ওই ছাত্রটি পায়ে চপ্পল পরেছিলেন, চপ্পল খুলে ওখানেই পরীক্ষার হলের মধ্যে এলোপাথারি পেটালেন কোটেন সাহেবকে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আপনার পুরস্কার, আমার দেশকে, আমার দেশীয় সংস্কৃতিকে খাটো করার জন্য, ব্যঙ্গ বিদ্রুপ করার জন্য। আর এখানে আপনার এসে আমি পড়তে চাই না বলে বেরিয়ে চলে গেলেন। যাই হোক, যেহেতু অধ্যাপকের উপরে মারধর করা, এটা তো কখনোই এভাবে মেনে নেওয়া হবে না অফিসিয়ালি, সেই জন্য সুভাষকে কিন্তু কলেজ থেকে বহিষ্কার করা হয়েছিল এবং তার জন্য পরবর্তী ক্ষেত্রে তাকে স্কটিশ চার্চ কলেজে ভর্তি হতে হয়, যেখান থেকে তিনি দর্শন বিষয়ে অনার্স নিয়ে, মানে সাম্মানিক হিসাবে, দর্শনে সাম্মানিক হিসাবে পাশ করেন। হ্যাঁ, বিএ পাশ করেন, কিন্তু ফিলোসফিতে অনার্স নিয়ে। তারপরে তো জানো, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধীনে তিনি আইসিএস পরীক্ষায় বসেছিলেন মাত্র 4 মাসের প্রস্তুতি নিয়ে। মাত্র 6টা মাত্র পোস্ট ছিল, 4 মাসের প্রস্তুতি নিয়ে তিনি 4th পজিশন পেয়েছিলেন, যেটা প্রায় অভাবনীয়, অকল্পনীয়। শেষ পর্যন্ত তিনি দ্বিতীয় পরীক্ষা, যেটা চূড়ান্ত পরীক্ষা ছিল, সেই পরীক্ষাটা তিনি দেননি। কারণ তিনি সেই সময় ব্রিটিশদের যে অত্যাচার নিপীড়ন চলছিল ভারতবর্ষে, সেটা থেকে তার মনে হয়েছিল যে এই ব্রিটিশদের অধীনে কাজ করাটা কোনোভাবে যুক্তিযুক্ত নয়। তাই দেশের কাজে, দেশকে স্বাধীন করার জন্য বা দেশবাসীকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য কিছু করা দরকার। আইসিএস এ সাফল্য অর্জন করার থেকেও ওখানে তিনি চিঠি লিখে জানান যে আমার নাম বাদ দিয়ে দিন, আমি আর পরীক্ষায় বসবো না। দেশে ফিরে চলে আসেন, এই নিয়ে বাড়িতে চিঠি লিখে জানান। তাতে পারিবারিকভাবে বাবা ভীষণ ক্ষুব্ধ হয়েছিলেন, কিন্তু মা তাকে সমর্থন জানিয়েছিলেন যে তোমার এই সিদ্ধান্তে আমি অন্তত এতটুকু বিচলিত নই, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো ঠিকই নিয়েছো। কিন্তু বাবা এবং ওনার অনেকগুলো ভাই ছিল, ওরা মোট 14টা সন্তান, ভাই বোন মিলে। উনি ছিলেন সম্ভবত 6ষ্ঠ সন্তান। যাই হোক, তো এইরকম ছিল তার দেশের প্রতি ভালোবাসা, যে অধ্যাপককেও কিন্তু রেয়াত করেনি। আচ্ছা, আর একটা বলবো, যেটা শেষ করবো, সেটা হচ্ছে তিনি ছদ্মবেশে ভারত নজরবন্দি করা হয়েছিল তাকে বাড়িতে। যখন ব্রিটিশরা বুঝতে পারলো যে সুভাষ স্বাধীনতার কাজে, মানে বিপ্লবের কাজে যুক্ত হয়ে পড়ছেন বা তিনি আরো সংগঠন মজবুত করছেন, তো সেই সময় তাকে তার গতিবিধির ওপর নজরদারির জন্য তাকে বাড়িতে আটকে রাখা, নজরবন্দি করে রাখা হয়েছিল। সেই সময় তিনি জার্মানিতে চলে গেছিলেন। জার্মানির সেই সময় রাষ্ট্রনায়ক ছিল কে? হিটলার। অ্যাডলফ হিটলারের নাম শুনেছ নিশ্চয়ই। ওনার এ ছিল যে আন্তর্জাতিক ক্ষেত্রে, মানে বিদেশি সাহায্য নিয়ে, বিদেশি শক্তিকে কাজে লাগিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা। ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে তার ওই যে চিন্তা ভাবনা ছিল সেটা সফল হয়নি। যদি সেই সময় ওই ছবিটা, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের বিষয়টা যদি না থাকতো, তাহলে কিন্তু ভারতের স্বাধীনতার ইতিহাস অন্যরকম হতো। তো দুর্ভাগ্য যে সেই সময় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যাওয়ার জন্য, আর আজাদ হিন্দ ফৌজকে নিয়ে তার যে পরিকল্পনা ছিল বা জার্মানির বা জাপানের যে হেল্পটা তিনি পাবো ভেবেছিলেন, সেটা শেষ পর্যন্ত পাওয়া হয়নি বলে আজাদ হিন্দ বাহিনী তার কার্যবিধি সম্পূর্ণ বাস্তবায়িত করতে পারেনি। তো তিনি জার্মানিতে রয়েছেন বার্লিনে।
বার্লিনে একটা ঘরের মধ্যে, সুসজ্জিত ঘরের মধ্যে আরো অনেকেই রয়েছেন, হিটলারের অপেক্ষায় রয়েছেন। হিটলার আসবেন, অনেকেই সাক্ষাৎ করবেন, সুভাষও রয়েছেন। তো তিনি সেই সময় বই পড়ছিলেন, বই পড়ছেন, সেই সময় একজন এলেন, হিটলারের মতোই দেখতে, ওই রকম সামরিক পোশাকে এসে সুভাষের কাছে দাঁড়ালেন। সুভাষ একবার মুখটা উপরের দিকে তাকিয়ে দেখে আবার বই পড়তে লেগে গেলেন। অন্য যারা ছিলেন তারা বলছি, বাবারে কে গো এই লোকটা, অনেকেই সুভাষকে চেনেন না, ওরকম অনেক গেস্ট আছে, তার মধ্যে সুভাষ একজন। ওই কে লোক বলি, হিটলার এসে দাঁড়াচ্ছে অথচ উঠে দাঁড়াচ্ছে না, কোনো পাত্তা দিচ্ছে না, কি ব্যাপার? তো উনি চলে গেলেন ওখান থেকে। আবার একজন ওই রকমই হিটলারের মতোই দেখতে, ওই রকম সামরিক পোশাকে আবার এসে ওনার সামনে দাঁড়ালেন। এবারও সুভাষ একবার দেখে নিলেন, আবার বোর্ড পড়তে লেগে গেলেন। সবাই খুব অবাক হচ্ছেন, কি ব্যাপার? এরকম ভাবে দুজন তিনজন এলো, চলে গেল। দ্বিতীয়বারে, চতুর্থ কি পঞ্চমবারে একজন এলেন, এসে সুভাষের কাছে গিয়ে ওনার কাঁধে হাতটা রাখলেন। সুভাষ উঠে দাঁড়ালেন এবং হাত বাড়ালেন হ্যান্ডশেক করার জন্য। তো পুরো ব্যাপারটা কিন্তু হিটলার জানেন। আসলে হিটলারের অনেকগুলো কি বলবো মানে দামি ছিল, একই রকম ভাবে ওটা সিকিউরিটির জন্য করা হয়েছিল, ঠিক আছে? একই রকম দেখতে, বহুরূপী, দেখে ধরতে পারবে না যে কোনটা আসল হিটলার। পাঁচজন নিয়ে একরকম, হাজারদুয়ারি তো জানো, ঠিক আছে? তো হিটলার জিজ্ঞাসা করলেন যিনি আসল হিটলার, যে ভাই এর আগেও তো তিনজন চারজন এলো, তো তুমি কি করে বুঝলে যে আমি আসল বাকিগুলো নকল? তো উত্তর যেটা দিয়েছিলেন সেটা সুভাষের মুখেই মানায়, আর সুভাষই এই উত্তর দিতে পারেন। বলেছিলেন যে একমাত্র আসল হিটলারই সুভাষের কাঁধে হাত রাখার সাহস দেখাতে পারে। সুভাষের কাঁধে হাত রাখার সাহস আর কারণ নেই। এ থেকেই আমি বুঝলাম যে আমার কাঁধে হাত রেখেছে, তাহলে ইনি হিটলার হবেন, আসল হিটলার। সবাই স্তম্ভিত হয়ে গেছে। তো এই ছিল তার সূর্য। ফরওয়ার্ড ব্লক দল তৈরি করেছিলেন আলাদা করে, নিশ্চয়ই জানো। জাতীয় কংগ্রেসে সুভাষ সভাপতি হয়েছিলেন, কিন্তু মহাত্মা গান্ধীর সঙ্গে তার কিছু মতবিরোধ ছিল বিভিন্ন দিক থেকে, মানে সংগ্রামের ইয়ে কি হবে, পন্থা কি হবে। তো তিনি ছিলেন চরমপন্থী আর গান্ধী ছিলেন নরমপন্থী। হ্যাঁ, স্বাভাবিকভাবে ওনাদের মধ্যে একটা মতবিরোধ ছিল, এবং সুভাষ দেখলেন যে এইভাবে আমার হবে না, আমাকে আমার মতো করে ভাবতে হবে। উনি কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক নামে একটি নিজের দল তৈরি করেছিলেন। তো সেই দলে সদস্য সংগ্রহের কাজ চলছিল। তো সদস্য হওয়ার জন্য কি করতে হলো, ফর্ম ফিল আপ করতে হচ্ছিল। যেখানে ফর্ম ফিল আপের ব্যবস্থা রাখা হয়েছিল, যেখান থেকে ফর্ম নিয়ে ফিল আপ করে যে আমি সদস্য হতে চাই, এই মর্মে সদস্য পদ নেবার জন্য ফর্ম ফিল আপ করার যেখানে ব্যবস্থা ছিল, সেখানে একটা খুর রাখা ছিল। খুর দাড়ি কামানোর জন্য রাখা হয় নাই, খুরটা সুভাষ রেখেছিলেন একটা খুর। কি নির্দেশ ছিল, যে ফর্মটা ফিল আপ করার সময় সই করার দরকার নাই, নাম টাম যা লিখলে লিখলো, স্বাক্ষরের জায়গাতে কি দিতে হবে, খুর দিয়ে আঙ্গুল কেটে আঙ্গুলের রক্তের ছাপ দিতে হবে ওখানে। কারণ কি, যে যারা এই ফরওয়ার্ড ব্লকটা তো আর এমনি অন্য কোনো কারণে নয়, দেশের স্বাধীনতার জন্যই ওই দল কাজ করবে, সংগ্রামের কাজে এগোবে, সেই জন্যই দল। তো দেশের কাজে যে রক্ত দিতে প্রস্তুত থাকবে, সেই ফরওয়ার্ড ব্লকের সদস্য হবে। যে প্রয়োজনে দেশের জন্য রক্ত দিতে পারবে, প্রাণ দিতে পারবে, সেই সদস্য হবে। তো এই ছিল তার চিন্তা ভাবনা। নেতাজি শুধু একটা সাধারণ স্বাধীনতা সংগ্রামী হিসাবে উনাকে দেখলে হবে না। উনি হচ্ছেন
আদর্শের অনুপ্রেরণা ধ্রুবতারা বলা যায়। ধ্রুবতারা দিয়ে কি করে? নাবিকরা আগেকার দিনে ধ্রুবতারা দিয়ে ঠিক নির্ণয় করতেন। তাহলে সঠিক দিশা, সঠিক পথ কেমন হওয়া উচিত, সেইটা তার আদর্শ থেকে আমরা পেতে পারি। নিজের স্বার্থ নিজের থেকে দেশের স্বার্থ বড়, এটা তার আদর্শ। ঠিক আছে? পরসেবা হচ্ছে বড় ধর্ম, শূন্য, আর পরপীড়ন হচ্ছে পাপ। এটাতে তিনি বিশ্বাস করতেন। স্বামীজির দ্বারা তিনি ভীষণভাবে প্রভাবিত ছিলেন। জীবে প্রেম করে যেই জন সেই জন তিনি। বসন্ত রোগী পড়ে আছে, মরে পড়ে আছে, সকাল থেকে নিয়ে যাচ্ছে না কেউ সৎকার করতে, শ্মশানে নিয়ে যাচ্ছে না, কেননা আবার আমি যদি আক্রান্ত হয়ে যাই। সেই সময় বসন্ত এখন তো খুব সাধারণ ব্যাপার, হ্যাঁ, যেটা জলপথ ছিল সেটা ভয়ঙ্কর ছিল এক সময়। তো উনি তখন ওই স্কুল পড়ুয়া দেখছেন যে একটা ডেড বডি পড়ে আছে, বাড়ির কিছু লোকজন আছে, আরো বেশ কিছু লোক একটু দূরে দাঁড়িয়ে আছে। বাড়ির মহিলারা বা আত্মীয় স্বজন তারা কেউ কান্নাকাটি করছে, জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার, এটা কে ওঠে? বলো একটা বাড়ির কর্তা। তো বলো কখন মারা গেছে? বলো সকালে মারা গেছে। সন্ধ্যা হয়ে গেল, এখনো পর্যন্ত সৎকার করা হয়নি। বললাম কি বসন্ত রোগে মারা গেছে, তো কেউ কেউ চাইছে না মানে ওই ঠিক আছে। তার দিন আমি ওর সঙ্গে একটা বন্ধু ছিল চালু বলে, আমি দুজনে মিলে আমরা নিয়ে চলে যাচ্ছি, কাউকে লাগবে, আমি আজ বন্দোবস্ত করে দিন, আমরা নিয়ে চলে যাবো। তোর কথা শুনে বাকি যারা ছিল বয়োজ্যেষ্ঠ তারা লজ্জা পেলেন যে একটা সামান্য এই 10-12 বছর 14 বছরের ছেলে সে যদি বলে যে আমি গামে করে নিয়ে চলে যাব, তাহলে সত্যি আমাদের লজ্জা, আমাদের কেউ বিপদ আসতেও রয়েছে। হ্যাঁ, তখন বলে না 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 করতে হবে না, এই ছিল বুঝেছ? তাহলে শুধুমাত্র এখানে একটা 23 তারিখ আসবে বছর বছর, এখানে একবার করে ওনার ছবিটা বার করব, বাকি সময়টা 364 দিন ভরাই থাকে আলমারিতে। আবার এখানে বের করে মোছামুছি করে মালা চাপিয়ে দিলাম, আর এখানে 2-4টে কবিতা আবৃত্তি করে দিলাম, আমিও দুটো বক্তব্য রেখে দিলাম, বাড়ি চলে গেলাম, হয়ে গেল। কোনো উদযাপনের কিন্তু এটা উদ্দেশ্য নয়, বা সরকারি নির্দেশ আছে, নিয়ম আছে, করতে হয়, স্কুলে হয়, না করলে লোকে কি বলবে, এইটা নয় ব্যাপার। ব্যাপার হচ্ছে ওনাকে সামনে রেখে একটা দিন তো একটা উপলক্ষ লাগে, এটা উপলক্ষ মাত্র। তাদের আদর্শগুলোকে আমাদের বাস্তব জীবনে, ব্যক্তিগত জীবনে, আমাদের তো ছাত্রছাত্রী ছাত্র এখন জীবন গড়ার সময়, বিভিন্ন আদর্শকে নিজের মধ্যে গড়ে তোলার সময়, সেইগুলো দ্বারা নিজেকে অনুপ্রাণিত করতে হবে, এগোতে হবে। প্রতিকূল পরিবেশে, প্রতিকূল অবস্থায় মানে দৃঢ় প্রতিজ্ঞার সঙ্গে সেই প্রতিকূলতার সম্মুখীন হওয়া, এটাও তার কাছ থেকে বিরাট শিক্ষা। কারণ তিনি প্রচুর বাধা, প্রচুর কঠিন অবস্থার সম্মুখীন হয়েছেন, ভেঙে পড়েননি কখনো, দৃঢ়তার সঙ্গে তার মোকাবিলা করেছেন। এটাও তো আমাদের প্রত্যেকের জীবনে সত্যি। কঠিন পরিস্থিতি তো আসবেই, জীবন তো আর একদম স্মুথ চলে না, ওঠানামা তো আছেই। সেই কঠিন পরিস্থিতিতে লড়াই করে, এটাই বেঁচে, এটাই তো জীবন, সংগ্রাম করে বেঁচে থাকা, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। তো এটাই তার কাছ থেকে। তিনি জীবনে প্রচুর কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, কিন্তু কিছু হননি নিজের লক্ষ্য থেকে শেষ দিন অবধি। যাই হোক, আবার ভবিষ্যতে সুযোগ পেলে আরো এরকম প্রচুর ঘটনা আছে ওনার জীবনের,
আবার একটু একটু করে বলবো, ভালো লাগবে। একঘেয়েমি গতানুগতিক এর বাইরে হবে, শুনতেও ভালো লাগবে, আশা করি কিছু জানতেও পারবে তার সম্পর্কে। তো ওনার প্রতি আবার অকৃত্রিম শ্রদ্ধা জানিয়ে অভিনন্দন জানাচ্ছি। এরকম যে পুরুষ আমাদের দেশে জন্ম নিয়েছেন, তাকে সামনে রেখেই যে আমরা আজকে এখানে তার আদর্শের কথা বলতে পারছি, এটা আমাদের সৌভাগ্য। কারণ অন্য কোনো দেশে আর সুভাষ জন্মায়নি, আমাদের দেশেই, আমাদের বাংলার মাটিতেই তার আবির্ভাব হয়েছিল। এটা আমাদের কাছে গর্বের বিষয়। সুতরাং অবশ্য আশা করব আমরা যাতে তার আদর্শ মেনে চলতে পারি, ঈশ্বর আমাদেরকে সেরকম শক্তি দেন, আমাদেরকে সেরকম আমাদের মনোভাবকে সেভাবে চিগুড়ে করে দেন, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।